একটু ওয়েট কর, বাকিটা জয়েন করে নিক, তারপর আমি শুরু করছি। থাকবো। তাহলে শুরু করা যাক। তাহলে জয়েন করুক আস্তে ধীরে। আচ্ছা, আমি স্ক্রিন শেয়ার করলাম, দেখে নে প্রত্যেকের স্ক্রিন ক্লিয়ার আসছে কিনা। আচ্ছা, যেটা বলার সেটা হচ্ছে ক্লাস রেকর্ডিং হচ্ছে। তো তোরা ক্লাসের পর ক্লাসের যা যা করানো হচ্ছে সেটার পিডিএফটাও পেয়ে যাবি। আর রেকর্ডিং ক্লাসটা আমার একটা ইউটিউব চ্যানেল আছে, এই যেটা লোগোটা দেখছিস আমার, সেই লোগো দিয়েই সার্চ করবি ডেল্টা স্কোয়ার। লোগো দিয়ে সার্চ করবি মানে ডেল্টা স্কোয়ার সার্চ করবি, লোগোটা দেখতে পাবি। তো আমি যখন ক্লাস দেবো সেটাতেও পেয়ে যাবি, অসুবিধা নেই। তা তোরা একটা কাজ করবি, ওই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দিবি। তার একটাই কারণ যে সাপোজ আমি ভিডিও কিছু আপলোড করলাম, সেই আপলোড ভিডিও নোটিফিকেশান তোদের কাছে চলে যাবে। ওখানে আমি ম্যাথস ক্লাস, স্ট্যাট ক্লাস, সব ক্লাসেরই মাঝে মাঝে যে অনলাইন ক্লাসগুলো নিই সেই অনলাইন ক্লাসের ভিডিওগুলো দিই। সব ক্লাসের ভিডিও থাকে না পরপর, তোরা চাইলে সেগুলোকেও ফলো করতে পারিস, ঠিক আছে? আচ্ছা, আর যদি কারোর কিছু ডাউট থাকে হোয়াটসঅ্যাপে লিখবি আমাকে, কারণ স্পিকারটা অনেক সময় খারাপ ডিস্টার্ব করে, তো শোনা যায় না। তো হোয়াটসঅ্যাপে বললে আমি সেই ডাউটগুলোকে ক্লিয়ার করে দেবো, ঠিক আছে, ক্লাসে। তো আজকে তো আমি সেন্ট্রাল টেন্ডেন্সি শুরু করব বলেছিলাম, তো সেটাই স্টার্ট করব। আমি স্টার্ট করছি, সবাই আশা করি জয়েন এখনও করেনি, তবুও ছজন করেছে, আর একজন বাকি আছে, জানি না কে করেনি এখনো। যাই হোক, আমি স্টার্ট করছি, পরে একবার দেখবো যে কেউ জয়েন করার আছে কিনা। তো ঠিক আছে, তাহলে শুরু করা যাক। তাহলে আমি হেডিং দিচ্ছি সেন্ট্রাল টেন্ডেন্সি। আজকের ডেট হচ্ছে 28। আচ্ছা, দেখ, প্রথমেই সেন্ট্রাল টেন্ডেন্সি করতে গেলে আগে আমাদের জানতে হবে যে সেন্ট্রাল টেন্ডেন্সি বলতে আমরা কি বুঝি। অ্যাকচুয়ালি চ্যাপ্টারটার নাম কিন্তু আমাদের সেন্ট্রাল টেন্ডেন্সি নয়, আমাদের অ্যাকচুয়ালি চ্যাপ্টারটার নাম হচ্ছে মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি। মানে আমরা সেন্ট্রাল টেন্ডেন্সির মেজারমেন্টগুলো বা মেজারগুলো এখানে ডিসকাস করব, ঠিক আছে? শুধু সেন্ট্রাল টেন্ডেন্সি না, সেন্ট্রাল টেন্ডেন্সি কীভাবে মেজারমেন্ট করা হয় সেটা আমরা এই চ্যাপ্টারে মানে ডিসকাস করব। তাই জন্য চ্যাপ্টারটার নাম হচ্ছে মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি। তো এই মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি করতে গেলে আগে আমাদের সেন্ট্রাল টেন্ডেন্সি কাকে বলে সেটা সম্বন্ধে একটু জানতে হবে। তো আগে আমি হেডিং দিচ্ছি হোয়াট ইজ সেন্ট্রাল টেন্ডেন্সি বা হোয়াট ডু ইউ মিন বাই সেন্ট্রাল টেন্ডেন্সি। হোয়াট ডু ইউ মিন বাই সেন্ট্রাল টেন্ডেন্সি, সেন্ট্রাল টেন্ডেন্সি বলতে আমরা অ্যাকচুয়ালি কি বুঝি। তো তার জন্য আমি একটা ডায়াগ্রাম ড্র করছি। সাপোজ মনে কর আমাদের কাছে কিছু অবজারভেশন রয়েছে, এরকম ছড়িয়ে ছিটিয়ে থাকা কিছু অবজারভেশন, x1 x2 x3 করে এনখানা অবজারভেশন।
এবার এই অবজারভেশনগুলোকে যদি আমি একটা সিঙ্গেল লাইনে বা সিঙ্গেল ওয়ার্ডে প্রেজেন্ট করতে চাই, সবাইকে কিন্তু একবারে আমি প্রেজেন্ট করতে পারবো না। তো এই প্রত্যেকটা অবজারভেশন কিরকম বা কি, বা এর মেজারমেন্ট কি, এর নেচার কি, এটা মেজার করতে গেলে আমাদের এর একটা রিপ্রেজেন্টেটিভ ভ্যালু দরকার পড়বে। তো এই রিপ্রেজেন্টেটিভ ভ্যালুটা দরকারের জন্য, মানে যে রিপ্রেজেন্টেটিভ ভ্যালু যেটা দরকার পড়ছে, সেটার জন্য এই ভ্যালুগুলো কি করবে, ভ্যালুগুলো একটা সেন্ট্রালাইজড ভ্যালুর দিকে যাওয়ার চেষ্টা করবে, মানে একটা সেন্ট্রালের দিকে যাওয়ার টেন্ডেন্সি রাখবে। ঠিক আছে, মানে এটা যারা ছড়িয়ে ছিটিয়ে ছিল, তারা একটা সেন্ট্রালাইজড হওয়ার, মানে একত্রিত হওয়ার একটা চেষ্টা করছে। তাহলে এই যে মুভমেন্ট প্রত্যেকটা অবজারভেশনের, যেটা সেন্ট্রালাইজড হব এবং সেই সেন্ট্রালাইজড ভ্যালুটা কি আমি আমার রিপ্রেজেন্টেটিভ হিসাবে এস্টাবলিশ করব, এই কনসেপ্টটাই কিন্তু বেসিক্যালি সেন্ট্রাল টেন্ডেন্সি। যেমন একটা সিম্পল এক্সাম্পল দিই, একজন কোনো একটা পরীক্ষায় পেয়েছে 10, আর একজন কোনো একটা পরীক্ষায় পেয়েছে 90, 100-তে। এবার দুজনের মার্কসকে আমি একটা মার্কসে কি করে এস্টাবলিশ করব, আমি যদি বলি যে দুজনের মার্কস কিরকম একটা মার্কসের মাধ্যমে, তাহলে আমি খুব সিম্পলভাবে বলতে পারি এরকম একটা ব্যাপার যে 90 + 10 মানে হচ্ছে 100, ডিভাইডেড বাই 2 তার মানে 45। তাহলে আমি দুজনের মার্কসকেই 45 দিয়ে রিপ্রেজেন্ট করলাম। এটা একটা টেকনিক। আবার 90 আর 110-এর মধ্যে আমি হায়েস্টটাকেই দিয়ে রিপ্রেজেন্ট করলাম, যে মার্কস হচ্ছে 90, এটাও একটা টেকনিক। আবার লোয়েস্টটাকে দিয়ে রিপ্রেজেন্ট করলাম 10, এটাও একটা টেকনিক। বোথ টেকনিক আর কারেক্ট ডিপেন্ডিং অন দ্য সিচুয়েশন। প্রত্যেকটা জায়গাতে আমরা একটা সেন্ট্রালাইজড হওয়ার চেষ্টা করছি, কোনোখানে অ্যাভারেজ আউট করে সেন্ট্রালাইজড হচ্ছি, কোনোখানে হায়েস্টটাকে রিপ্রেজেন্ট করে সেন্ট্রালাইজড হচ্ছি। কোনোটাতে হায়েস্টটাকে রিপ্রেজেন্ট করে সেন্ট্রালাইজড হচ্ছি, কোনোটাতে লোয়েস্টটাকে মানে রিপ্রেজেন্ট করে সেন্ট্রালাইজড হচ্ছি। আলটিমেটলি কিন্তু আমাদের টার্গেট হচ্ছে সেন্ট্রালাইজড হওয়া। তাহলে এই যে সেন্ট্রালাইজড হওয়ার যে ব্যাপারটা, তাই জন্যই মানে চ্যাপ্টারটাকে বলা হচ্ছে সেন্ট্রাল টেন্ডেন্সি। তাহলে সেন্ট্রাল টেন্ডেন্সির ডেফিনেশন কি হবে? In case of frequency distribution, we will find that there is usually a tendency of the variable observation বা variable values, there is usually a tendency of the variable values to cluster around a central value. This procedure or the characteristics of the observation is called
সেন্ট্রাল টেন্ডেন্সি। তাহলে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে আমরা দেখতে পাই যে প্রত্যেকটা অবজারভেশনই একটা সেন্ট্রালাইজড হওয়ার চেষ্টা করছে, একটা সেন্ট্রাল ভ্যালুর চারিদিকে ক্লাস্টার হওয়ার চেষ্টা করছে। তাহলে এই যে নেচারটা বা এই যে ফিচার্সটা, এই ফিচার্স বা ক্যারেক্টারিস্টিক্স বা প্রসিডিওর যেটাই তোরা বলিস না কেন, এটাকেই কিন্তু আমরা বলছি সেন্ট্রাল টেন্ডেন্সি। ঠিক আছে? এবার এই সেন্ট্রাল টেন্ডেন্সির আমাদের যা সিলেবাস, তাতে আমাদের রয়েছে এর মেজারমেন্টগুলো। হোয়াট আর দ্য মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি, সেন্ট্রাল টেন্ডেন্সির মেজারগুলো কী কী রয়েছে, তবে দেখা যাক। What are the measures of সেন্ট্রাল টেন্ডেন্সি? দেখ, তোরা কিন্তু সেন্ট্রাল টেন্ডেন্সি মেজার ক্লাস টেনে করেছিস। এবার ক্লাস টেনে যেগুলো শিখেছিস সেগুলো কিন্তু বেসিক্যালি একদম প্রিলিমিনারি লেভেলে, এবং যে অঙ্ক, যে টাইপের অঙ্ক তোদের ছিল মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সিতে, সেগুলো কিন্তু এবারে তোদের স্ট্যাটিস্টিক্সের প্র্যাকটিক্যালে আসবে শুধু। ঠিক আছে? থিওরিতে কিচ্ছু আসবে না। মানে হয়তো যা পড়েছিস তার 5% হেল্প হয়তো হবে ম্যাক্সিমাম, তার থেকে বেশি বিশেষ কিছু হেল্প হবে না। তাহলে আমাদের সম্পূর্ণটাই কিন্তু নতুন, মানে আমরা যেগুলো যেগুলো জানিনি, এখন আমাদের সেগুলো সেগুলোই জানতে হবে। ঠিক আছে? তাহলে মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি আগে দেখি যে কী কী মেজারমেন্ট আমাদের রয়েছে। আমরা পড়েছিলাম মাত্র 3 রকমের মেজার, কিন্তু এখন 3 রকমের মেজারের থেকেও কিন্তু আরো অনেকগুলো মেজার কিন্তু অ্যাড হয়েছে। তাহলে আমি প্রথমেই চলে আসি টাইপস অফ মেজার। এবার এই টাইপস অফ মেজারগুলোকে আমরা মেজরলি 4টে পার্টে ডিভাইড করতে পারি। প্রথমে হচ্ছে মিন, তারপরে হচ্ছে মিডিয়ান, তারপরে হচ্ছে মোড, তারপরে হচ্ছে কোয়ান্টাইল। কোয়ান্টাইলেরই আর একটা নাম হচ্ছে ফ্র্যাক্টাইল। এবার কোয়ান্টাইল আর ফ্র্যাক্টাইল তোদের বইতে নেই, বাট শিখতে হবে। অনেক কিছুই বইতে থাকবে না, বাট এক্সট্রা হিসাবে জানতে হবে, কারণ অন্ধের মতো বইয়ের ওপর পড়ে থাকলে আবার শুধু চলবে না। ঠিক আছে? বইয়ের বাইরেও কিন্তু অনেক কিছু জিনিস রয়েছে যেগুলো হয়তো বইতে হালকা করে টাচ করে দিয়ে গেছে, ওগুলোকে ডিটেলসে জানতে হবে। তাই জন্য আমি বারবার বলি আমার নোটসটার ওপর ফোকাস করতে, বই থেকে শুধু আমরা প্রবলেমটাকে দেখি। ঠিক আছে? এবার এই মিনকে আবার আমরা মেজরলি 3টে পোর্শনে ডিভাইড করতে পারি। একটা হচ্ছে অ্যারিথমেটিক মিন বা এএম, দেন হচ্ছে জিওমেট্রিক মিন বা জিএম, আর একটা হচ্ছে হারমোনিক মিন বা এইচএম। হলো? তাহলে মিনের 3টে ভাগ, এম, জিএম, এইচএম হয়ে গেল। নেক্সট আমরা চলে আসছি কোয়ান্টাইলের মিডিয়ান আর মোড। আমরা 11এও দেখেছি, মিডিয়ান মানে 10এও দেখেছি, মিডিয়ান ছিল মধ্যমা, আর হচ্ছে মধ্যমান, আর হচ্ছে মোড ছিল সংখ্যাগুরু মান। তো এগুলো আমাদের কোনো ভাগ নেই, এগুলো নর্মালি রয়েছে, বাট এর অনেক ডিটেলস আমরা জানবো। কোয়ান্টাইল বা ফ্র্যাক্টাইলকে আবার আমরা অনেকগুলো পার্টে ডিভাইড করতে পারি। কি কি? কোয়ান্টাইল বা ফ্র্যাক্টাইলের ভাগগুলো হচ্ছে, আমি একটু নিচ দিয়ে চলে যাই তাহলে লিখতে সুবিধা হবে আমার। একে আবার আমরা 3টে পার্টে ডিভাইড করতে পারি।
একটা হচ্ছে কোয়ার্টাইল, একটা হচ্ছে ডেকাইল বা ডেসাইল, তুই যেভাবে উচ্চারণ কর না কেন, আর একটা হচ্ছে পার্সেন্টাইল। তাহলে এই হয়ে গেল আমাদের তিনটে ভাগ। ঠিক আছে, তাহলে এবার আমরা শুরু করব বেসিক্যালি মিনের মধ্যে অ্যারিথমেটিক মিন এই পোর্শনটা দিয়ে। তাহলে বুঝতেই পারছিস এখানে যে কটা মেজার রয়েছে, অ্যারিথমেটিক মিন, জিওমেট্রিক মিন, হারমোনিক মিন, তিনটে মেজর। কারণ এই তিনটে দিলে মিন তৈরি কমপ্লিট হলো। এদের বিভিন্ন রকম প্রপার্টি, ফর্মুলা এবং সেই রিলেটেড অঙ্ক, মিডিয়ান, মোড, তার ফর্মুলা এবং সেই রিলেটেড অঙ্ক, কোয়ান্টাইল, ডেকাইল, পার্সেন্টাইল, তাদের ফর্মুলা, প্রপার্টি এবং সেই রিলেটেড অঙ্ক যদি আমরা শেষ করি তাহলেই সেন্ট্রাল টেন্ডেন্সি আমাদের কমপ্লিট হয়ে যাবে। বোঝা গেল? তাহলে আমরা আস্তে আস্তে এবার অ্যারিথমেটিক মিন শুরু করব। অ্যারিথমেটিক মিন দিয়ে শুরু করব। মাথায় রাখবি একটা জিনিস, তোরা হয়তো অনেকেই বলতে পারিস স্যার এখানে তো প্রপার্টির প্রুফগুলো নেই। ঠিক কথা, যে এই সেমিস্টারের তো প্রপার্টির প্রুফগুলো আসবে না, মানে বইতে আছে বাট সেমিস্টারে আসবে না। কিন্তু আমাদের প্রপার্টির প্রুফগুলো কিন্তু ইকুয়ালি ইম্পর্টেন্ট এবং পড়তে হবে। তার কারণটা হচ্ছে পরের সেমিস্টারে কিন্তু ফুললি ডেসক্রিপটিভ, তখন কিন্তু এই প্রপার্টিগুলোর অ্যাপ্লিকেশন রয়েছে, সেখানে কিন্তু আমাকে এই রকমভাবেই প্রুফগুলোকে করতে হবে। তাই এখন থেকে যদি আমি প্রুফগুলো প্র্যাকটিস না করি তাহলে কিন্তু পরের সেমিস্টারে প্রবলেম হয়ে যাবে, নাম্বার ওয়ান। দ্বিতীয়ত কথা হচ্ছে প্রপার্টিগুলো কি ইটসেলফ মনে রাখতে হবে। প্রুফ যেমন মনে রাখতে হবে, প্রুফের টেকনিক, প্রপার্টিগুলোকেও মনে রাখতে হবে। কারণ কেন, নাহলে এমসিকিউতে গিয়ে কিন্তু তুই বারবার প্রুফ করে দেখতে পারবি না যে এটা এটা হচ্ছে, আচ্ছা এটা এলো তাহলে ওটার এটা হবে, আচ্ছা দেখে নিই করে। তখন প্রপার্টি যদি মনে থাকে মানে ওয়ান সর্ট অফ ফর্মুলা টাইপের, মানে বলেছিলাম যে অঙ্ক চলে আসছে, এই অঙ্ক চলে এলো। ঠিক আছে, বাট অঙ্কগুলো ওই রকম মানে ত্রিগোণমিতির মতো ফর্মুলা এবং সেই রিলেটেড অঙ্ক ওই রকম নয়, একটু অন্যরকম অঙ্ক। ঠিক আছে, বাট বারবার এক কথা বলছি যে মোটামুটি এই নোটস পড়লেই কিন্তু তোদের মিনিমাম 80% কমন আসবে। বাট ডিপেন্ড করছে তোরা কতটা পড়ছিস এবং বাড়িতে লিখে লিখে প্র্যাকটিস করছিস। তাহলে হেডিং দিচ্ছি অ্যারিথমেটিক মিন বা এএম। অধীশ, তোর আরেকজন বন্ধু স্ট্যাট নিচ্ছে, অচিন্ত। দেখ, আচ্ছা আমি নাম্বার দিয়েছি। অ্যারিথমেটিক মিন কনসেপ্টটা অ্যাকচুয়ালি কি? বেসিক্যালি অ্যারিথমেটিক মিন ইজ নাথিং বাট নর্মাল মিন। মানে যেটা আমরা ছোটবেলা থেকে শিখেছি যে মিন বার করা, টোটাল নাম্বার অফ অবজারভেশনকে অ্যাড করে নাম্বার অফ অবজারভেশন দিয়ে ডিভাইড করে দেওয়া। অ্যারিথমেটিক মিনও কিন্তু বেসিক্যালি সেম। এবার এই অ্যারিথমেটিক মিনের যে ফর্মুলা, মানে অ্যারিথমেটিক মিন ইজ সিম্পলি মিন, যেটা নর্মালি আমরা বলি গড়। অ্যারিথমেটিক মিনের যে ফর্মুলা আমরা শিখবো, দুটো ফর্মুলা শিখবো। একটা শিখবো ফর নন, প্রত্যেকটারই দুটো করে ফর্মুলা শিখবো। একটা শিখবো ফর নন ফ্রিকোয়েন্সি টাইপ অফ ডেটা, আর একটা শিখবো ফর ফ্রিকোয়েন্সি টাইপ অফ ডেটা। ঠিক আছে, তাহলে প্রথমে আমরা চলে আসছি ফর নন ফ্রিকোয়েন্সি টাইপ অফ ডেটা। লেট x1 x2 x3 ডট 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 করে xn are the n observation of the variable x, then arithmetic mean is given by am equals to, am কে ডিনোট করা হয় x বার দিয়ে, which is equals to x1 plus x2 plus x3 plus dot 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 করে
plus xn divided by n, that is 1 by n summation I running from 1 to n xi। আশা করি এই নোটেশন তোরা কিন্তু ক্লাস 10-এ অলরেডি করেছিস। যদি ভুলে গিয়ে থাকিস মনে করে নে, না হলে কিন্তু প্রবলেম। এটা কার জন্য? এটা হচ্ছে ফর নন ফ্রিকোয়েন্সি টাইপ অফ ডেটা, মানে যেখানে কোনো ফ্রিকোয়েন্সি নেই। এবার আমরা চলে আসব ফর ফ্রিকোয়েন্সি টাইপ অফ ডেটা, মানে যেখানে x1 এর করেসপন্ডিং একটা ফ্রিকোয়েন্সি থাকবে, x2 এর করেসপন্ডিং এবং xn এর করেসপন্ডিং। ঠিক আছে? ফর ফ্রিকোয়েন্সি টাইপ ডেটা, লেট x1 x2 x3 ডট 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 করে xn be the n observation of the variable x, and f1 f2 f3 ডট ডট করে fn be the corresponding frequency। কারোর যদি কোনো ডাউট হয় আমাকে কিন্তু হোয়াটসঅ্যাপ করবি, আমার এখানে কিন্তু পাশে মোবাইলে চ্যাট বক্স তোদের খোলা রয়েছে, কোনো প্রবলেম হলে আমি সেটা তোদেরকে বুঝিয়ে দেব। করেসপন্ডিং ফ্রিকোয়েন্সি, দেন arithmetic mean মানে am is given by x bar equals to x1 f1 plus x2 f2 plus x3 f3 প্লাস ডট ডট করে xn fn ডিভাইডেড বাই f1 প্লাস f2 প্লাস f3 প্লাস ডট 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 করে প্লাস fn। যেটাকে আমরা লিখতে পারি x বার ইকুয়ালস টু সামেশন I রানিং ফ্রম 1 টু n xi fi divided by summation I running from 1 to n fi। এটাকেও রাখতে পারি which is equals to 1 by capital N summation I running from 1 to n xi fi, এটাকেও আমরা রাখতে পারি। অবশ্যই পাশ দিয়ে লিখে দেব where capital N equals to summation I running from 1 to n fi, মানে টোটাল ফ্রিকোয়েন্সিগুলোকে আমি ক্যাপিটাল এন লিখে একটা কম্প্যাক্ট ফর্মে লেখার চেষ্টা করছি। তাহলে আশা করি প্রত্যেকের লেখা হয়েছে। এখন কথাটা হচ্ছে আমরা যে প্রপার্টিগুলো প্রুফ করব, মানে প্রপার্টিজ অফ অ্যারিথমেটিক মিন, কোন ফর্মুলাটা অ্যাপ্লাই করব। দেখ,
যদি ইন জেনারেল আমাদের প্রপার্টি প্রুফ করতে দেয় তাহলে কিন্তু কোনো পার্টিকুলারলি বলে দেবে না যে আমাকে নন ফ্রিকোয়েন্সি টাইপ দিয়ে করতে হবে বা ফ্রিকোয়েন্সি টাইপ দিয়ে করতে হবে। আমরা যেটা ইচ্ছা দিয়ে করতে পারি। তো যেহেতু ফ্রিকোয়েন্সি টাইপে এক্সট্রা করে আবার একটা ফ্রিকোয়েন্সি অ্যাটাচ করা হচ্ছে, তাই আমরা অত কমপ্লেক্সিটিভিটিতে যাই না, একটু লিনিয়ারলি বা একটু সিম্পলভাবে করার চেষ্টা করি, অত কমপ্লেক্স সিচুয়েশন না তৈরি করে। তো আমরা জেনারেলি ওই নন ফ্রিকোয়েন্সি টাইপগুলো দিয়েই কিন্তু প্রপার্টিগুলো প্রুফ করি। বাট মাথায় রাখবি যে কটা প্রপার্টি ফ্রিকোয়েন্সি টাইপ দিয়ে প্রুফ করা যায়, মানে নন ফ্রিকোয়েন্সি টাইপ দিয়ে প্রুফ করা যায়, সবগুলোই ফ্রিকোয়েন্সি টাইপ দিয়ে করা যায়। যদি কখনো পরীক্ষায় দেয় আমরা সেই মতোভাবে ফ্রিকোয়েন্সি টাইপ দিয়ে প্রুফগুলো করব। সেকেন্ড ফর্মুলাটা আরেকবার বুঝিয়ে দেবেন। সেকেন্ড ফর্মুলাটা কি হচ্ছে, এক্স ওয়ান কবার এসছে, এফ ওয়ান বার এসছে, এটা তো ক্লাস টেনেই ছিল। এক্স ওয়ানটা এফ ওয়ান বার এসছে, তাই জন্য এক্স ওয়ান ইন্টু এফ ওয়ান বার অ্যাড না করে এফ ওয়ান দিয়ে মাল্টিপ্লাই করলাম। এক্স টুটা এফ টু বার এসছে, তাই জন্য এক্স টু ইন্টু এফ টু, এক্স থ্রি ইন্টু এফ থ্রি করতে করতে এক্স এন ইন্টু এফ এন, ডিভাইডেড বাই টোটাল কতগুলো অবজারভেশন হয়েছে এফ ওয়ান থেকে এফ এন, মানে এন খানা, ক্যাপিটাল এন খানা অবজারভেশন। বোঝা গেল? আচ্ছা, নেক্সট আমরা চলে আসছি প্রপার্টিজ অফ অ্যারিথমেটিক মিন। প্রপার্টিজ অফ অ্যারিথমেটিক মিন, টোটাল মোটামুটি 5 থেকে 6খানা প্রপার্টিজ রয়েছে। প্রত্যেকটা প্রপার্টি কিন্তু আমাদেরকে মুখস্থ রাখতে হবে এবং প্রুফগুলোও মাথায় রাখতে হবে। ঠিক আছে, তাহলে ফার্স্ট প্রপার্টি কি বলছে, নাম্বার ওয়ান, ইফ the observed values of the variable are equal, then their arithmetic mean will be also equal। এটার আরেকটা ফর্ম দিয়ে আসতে পারে যে ইফ xi equals to c for all I running from 1 to n, এটা যে for all I running from 1 to n মানে 1 2 3 4 করে আপ টু n, এটা নোটেশনটা হচ্ছে এরকম, দেন x বার ইকুয়ালস টু c, যেখানে c হচ্ছে একটা কনস্ট্যান্ট। ঠিক আছে, তাহলে দেখ আমরা কি করে প্রুফ করছি এটা। তাহলে প্রথমেই কনসিডার করে নিচ্ছি, লেট x1 x2 x3 ডট 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 করে xn are the n observation of the variable xi, variable xi বলছি সরি, of the variable x, such that xi equals to c for all I running from 1 to n। তার মানে xi এর ভ্যালু চলে এলো c, মানে একটা কনস্ট্যান্ট ফর অল I রানিং ফ্রম 1 টু n। দেন হোয়াট ইজ x বার, 1 by n summation I running from 1 to n xi, that is 1 by n
সামেশন আই রানিং ফ্রম 1 to n ইন প্লেস অফ এক্স আই আমরা লিখতে পারি সি। তাহলে সি কে এন টাইমস অ্যাডিশন করলে কত হয়ে যাবে, এন সি ডিভাইডেড বাই এন, এন এন গেট ক্যান্সেলড, চলে এলো সি। তাহলে এগুলো কিন্তু তুই চাইলে পরপর নিচে নিচেও করতে পারিস, সাইডে সাইডেও করতে পারিস, যেটা ইচ্ছা। যেহেতু এক্স আই এর ভ্যালু সি, আমরা সি পুট করলাম, সিটা কনস্ট্যান্ট, এন টাইমস অ্যাডিশন করলে চলে আসবে এন ইন্টু সি। মানে আই এর ভ্যালু 1 বসালেও সি, 2 বসালেও সি, এন বসালেও সি। তাহলে এ সি প্লাস সি প্লাস সি প্লাস করে আপ টু এন টাইমস, তাই এন সি, এন এন ক্যান্সেল হয়ে যাবে, পড়ে থাকবে সি। তার মানে আলটিমেটলি চলে এলো এক্স বার ইকুয়ালস টু সি ব্র্যাকেটে কনস্ট্যান্ট। প্রুভড। ঠিক আছে, এটা গেল ফার্স্ট প্রপার্টি। এবার আমরা চলে আসবো সেকেন্ড প্রপার্টি, প্রপার্টি টু। প্রপার্টি টু কি বলছে, প্রুভ দ্যাট, পিটি মানে প্রুভ দ্যাট sum of the deviation of the observation from arithmetic mean, sum of the deviation of the observation from arithmetic mean is equal to 0. আবারও বলছি, prove that sum of the deviation of the observation from arithmetic mean is equal to 0. তার মানে কি, সাম অফ দ্য ডেভিয়েশন অফ দ্য অবজারভেশন মানে অবজারভেশনগুলো যে অ্যারিথমেটিক মিনের থেকে যে ডেভিয়েশনটা তৈরি করে তাদের সাম করলে সেটা হয়ে যাবে ইকুয়াল টু 0। দেখ, প্রথমেই আমরা কনসিডার করছি লেট। এন অবজারভেশন অফ দ্য ভ্যারিয়েবল এক্স। ঠিক আছে, এদের অ্যারিথমেটিক মিন কত হবে, এক্স বার, দ্যাট ইজ 1/n সামেশন আই রানিং ফ্রম 1 to n xi। তাই তো, এখান থেকে আমরা একটা জিনিস বলতে পারি, n ইন্টু এক্স বার ইকুয়ালস টু সামেশন আই রানিং ফ্রম 1 to n xi। এটা রেখে দিলাম, যদি পরে কোথাও কাজে লাগে। নাও এবার আমাদের যেটা বার করতে হবে সেটা হচ্ছে ডেভিয়েশন অফ দ্য অবজারভেশন, ডেভিয়েশন অফ দ্য অবজারভেশন ফ্রম অ্যারিথমেটিক মিন, ডেভিয়েশন অফ দ্য অবজারভেশন ফ্রম অ্যারিথমেটিক মিন। ডেভিয়েশন অফ দ্য অবজারভেশন ফ্রম অ্যারিথমেটিক মিন মানে প্রত্যেকটা অবজারভেশনের ডেভিয়েশন ফ্রম অ্যারিথমেটিক মিন, এটাকে আমরা কিভাবে লিখতে পারি, ডিআই ইকুয়ালস টু এক্স আই মাইনাস এক্স বার। তাই তো,
অবজারভেশন মাইনাস অ্যারিথমেটিক মিন ফর অল আই রানিং ফ্রম 1 to n। আয়ের জায়গায় 1 বসালে 1, 2 বসালে 2, 3 বসালে 3, n বসালে n। যেমন x1 মাইনাস এক্স বার, x2 মাইনাস এক্স বার, x3 মাইনাস এক্স বার, এই জিনিসগুলো ডেভিয়েশন। এবার সাম অফ দ্য ডেভিয়েশন কত হবে? সামেশন আই রানিং ফ্রম 1 to n di equals to summation I running from 1 to n xi minus x bar, তাই তো? তার মানে summation I running from 1 to n di equals to summation I running from 1 to n xi minus summation I running from 1 to n x bar। তাহলে দিস ইজ সামেশন আই রানিং ফ্রম 1 to n xi মানে কত? দেখ অলরেডি আমরা কিন্তু করে রেখেছি দিস ইজ এন এক্স বার মাইনাস এখানে এক্স বার একটা কনস্ট্যান্ট কোয়ান্টিটি ফিক্সড ভ্যালু। তা কনস্ট্যান্ট কোয়ান্টিটি হলে কি হবে? সামেশনের বাইরে চলে আসবে, বা উল্টোভাবে তোরা ভাবতে পারিস এন টাইমস অ্যাডিশন হচ্ছে, তাই এন এক্স বার। বা উল্টোটা যদি এক্স বারেরকে বাইরে বার করিস ভেতরে ওয়ান পড়ে থাকবে, ওয়ানকে এন টাইমস অ্যাড করলে বেসিক্যালি এনই হয়, এই এন ইন্টু এক্স বারই আসবে। তাহলে এন এক্স বার গেট ক্যান্সেলড, আলটিমেটলি হয়ে গেল 0। হেন্স প্রুফড। দেখে নে কারোর যদি কোনো জায়গায় সমস্যা থাকে বল। তাহলে এগোচ্ছি, ঠিক আছে, ফার্দার। তাহলে দুটো প্রপার্টি প্রুভ হলো। এবার প্রপার্টি নাম্বার 3, খুব ইম্পর্টেন্ট একটা প্রপার্টি। ফর টু ভ্যারিয়েবল এক্স অ্যান্ড ওয়াই, আমি কিন্তু সবাইকে বারবার বলছি, এতদিন অবধি যেরকম শুধু পড়ার ব্যাপার ছিল, আজকে ক্লাসের পর থেকে কিন্তু আর শুধু পড়ার ব্যাপার রইল না, পড়ার সাথে সাথে প্র্যাকটিসের ব্যাপার তৈরি হয়ে গেল। এগুলো কিন্তু হাতে লিখে না প্র্যাকটিস করলে পরীক্ষায় কিন্তু নামাতে পারবি না, বা পরীক্ষায় এই রিলেটেড অঙ্ক করতে পারবি না। অ্যাজ এ প্রপার্টি যেমন তোকে মনে রাখতে হবে, তোকে কিন্তু প্রুফটাও মাথায় রাখতে হবে, ঠিক আছে? বারবার বলা হচ্ছে ফর টু ভ্যারিয়েবল এক্স অ্যান্ড ওয়াই, if y equals to a plus bx, then we can say that y bar equals to a plus bx bar। y equals to যদি a plus bx হয়, y bar equals to a plus bx bar। এটা আমরা প্রুফ করব।
তাহলে এখানে প্রুফটা লিখছি, দেখ কিভাবে করছি। লেট x1 x2 x3 ডট ডট করে xn be the n observation of the variable x, and y1 y2 y3 dot dot করে yn be the another n observation of the variable y, such that yi equals to a plus bxi for all I running from 1 to n, তাই তো? তাহলে yi ইকুয়ালস টু, দেখ এখানে বলেই দিয়েছে y ইকুয়ালস টু a প্লাস bx, তার মানে yi ইকুয়ালস টু a প্লাস bxi। তো আমরা কি করব, এখান থেকে y বারটাকে বের করার চেষ্টা করব। তাহলে নাও y bar equals to 1 by n summation I running from 1 to n yi. In place of yi we can put a plus bxi। এবার দেখ এই যে বাইরে 1 বাই এন সামেশন এক্সাইটা রয়েছে, এটা আমি প্রত্যেকটার ওপর আলাদা আলাদা করে নিয়ে চলে যেতে পারি। তাহলে 1 বাই এন সামেশন আই রানিং ফ্রম 1 টু এন এ, বি কনস্ট্যান্ট বাইরে গেল বি ইন্টু 1 বাই এন সামেশন আই রানিং ফ্রম 1 টু এন এক্সআই, that is 1 by n into this is na plus b into this is x bar, n get cancelled, a plus b x bar হলো। তাহলে y বার ইকুয়ালস টু চলে এলো a প্লাস বি ইন্টু এক্স বার। মাথায় রাখবি এখানে, এখানেও কিন্তু সেম হয়েছে, এই যে এটা কনস্ট্যান্ট, বাইরে তুই যদি বার করে দিস ভেতরে ওয়ানকে এন টাইম সেট করলে এন, বা উল্টো হবে এটা যেহেতু নিজেই কনস্ট্যান্ট এ কে এন টাইম সেট করলে এনে, এখানে বি কনস্ট্যান্ট সামেশনের বাইরে বেরিয়ে গেছে, ভেতরে শুধু ভ্যারিয়েবল পড়ে রয়েছে এক্সআই, 1 বাই এন সামেশন এক্সআই মানেই হচ্ছে এক্স বার। তাহলে ওয়াই বার ইকুয়ালস টু এ প্লাস বি এক্স বার, প্রুভ হয়ে গেল। এই প্রুফটা হয়ে যাওয়ার পর নিচে একটা নোট বলে জায়গা তৈরি করবি, এর আন্ডারে নোট। এই প্রুফটা কিন্তু আরেকভাবেও আসতে পারে ল্যাঙ্গুয়েজটা, কিভাবে দেখ এক্ষেত্রে ওয়াই এ বি এক্স মানে বেসিক্যালি কি ছিল, যদি একটু প্রুফটার দিকে তাকাই, ওয়াই আই ইকুয়ালস টু এ প্লাস বি এক্স আই, এখানে এটা অ্যাকচুয়ালি কি, এটা কিন্তু অরিজিন আর বিটা হচ্ছে স্কেল, মানে আমি এক্স আই কে এভাবে ভাবতেই পারি ওয়াই আই মাইনাস এ ডিভাইডেড বাই বি, যেটা থেকে মাইনাস হচ্ছে সেটা হচ্ছে অরিজিন, আর যেটা দিয়ে ডিভাইড হচ্ছে সেটা হচ্ছে স্কেল। তার মানে এ হচ্ছে অরিজিন, বি হচ্ছে স্কেল। আচ্ছা, অড্রি যেটা লিখেছে সেটা হচ্ছে ফর অল আই রানিং ফ্রম 1 টু এন, ফর অল আই, ফর অল আই কথাটা তো, ফর অলটা তো সেট থিওরি চ্যাপ্টারই আশা করি তোরা নোটেশনটা দেখেছিস, ইকুয়ালস টু 1 টিও টু, টিও টুটাকে না লিখে 1 টু এন মানে 1 কমা 2 কমা 3 কমা করতে করতে ডট ডট করে এন, ওটাকেই আমরা লিখি 1 টু এন, ওইটা হচ্ছে নোটেশনটা হচ্ছে 2। ঠিক আছে, এইবার এই স্মল এটাকে যেটা বলছিলাম, স্মল এটা কিন্তু অরিজিন
আর স্মল বিটা হচ্ছে স্কেল। তাহলে মাথায় রাখতে হবে এক্ষেত্রে কিন্তু দেখ ওয়াই বারটা দুটোর ওপরই ডিপেন্ড করছে, এর ওপরও ডিপেন্ড করে রয়েছে, বি এর ওপরও ডিপেন্ড করে রয়েছে। তার মানে আমরা বলতে পারি অ্যারিথমেটিক মিন is depend upon both change of origin and scale. Arithmetic mean is depend upon both change of origin and scale. Origin of মানে চেঞ্জ অফ অরিজিন আর স্কেল দুটোর ওপরই কিন্তু ডিপেন্ড করবে। ঠিক আছে, এ চেঞ্জ হলেও ভ্যালু চেঞ্জ হয়ে যাবে, বি চেঞ্জ হলেও কিন্তু অ্যারিথমেটিক মিনের ভ্যালু চেঞ্জ হয়ে যাবে। নাম্বার 4, ফোরের প্রপার্টিটা কিন্তু বেশ বড়। ঠিক আছে, কম্বাইন্ড অ্যারিথমেটিক মিন বা কম্বাইন্ড এম যেটা বলি না কেন, এটার কম্বাইন্ড অ্যারিথমেটিক মিন বলেও আসতে পারে, অথবা আমি এর একটা আলাদা স্টেটমেন্টও দিয়ে দিচ্ছি, এভাবেও আসতে পারে। লেট দেয়ার আর two set of observation having n1 and n2 values with arithmetic mean x1 bar and x2 bar, then the combined arithmetic mean is given by x bar equals to n1 x1 bar plus n2 x2 bar divided by n1 plus n2. ঠিক আছে, এটা আমাদেরকে প্রুফ করতে হবে। দেখ কিভাবে আমরা প্রুফ করছি। লেট x11 x12 x13 ডট ডট করে x1 n1 be the n1 observation of the variable x1 such that
x1 bar equals to 1 by n1 summation I running from 1 to n1 x1 I। এটা থেকে আমরা বলতে পারি সামেশন I রানিং ফ্রম 1 টু n1 x1 I ইকুয়ালস টু n1 ইন্টু x1 বার। ঠিক আছে, এগেইন x21 x22 x23 ডট ডট করে x2 n2 be the n2 observation of the variable x2 such that একই রকম x2 bar equals to 1 by n2 summation I running from 1 to n2 x2i। তাহলে এখান থেকেও আমরা ক্রস মাল্টিপ্লাই করে একটা জিনিস রেডি করে রাখছি, I রানিং ফ্রম 1 টু n2 x2i ইকুয়ালস টু n2 x2 বার। হলো, টোটাল অবজারভেশন আমাদের কাছে কত? টোটাল অবজারভেশন হচ্ছে স্মল n ইকুয়ালস টু n1 প্লাস n2। তাহলে এবার দেখ আমরা কি করব, কম্বাইন্ড মিনের ফর্মুলাটা ডিরাইভ করার দিকে এগোবো। তাহলে এত অব্দি আগে লিখে নে প্রত্যেকে, যদি কারোর কোনো ডাউট থাকে বলতে পারিস। তাহলে দেখ, নাও কম্বাইন্ড অ্যারিথমেটিক মিন কিভাবে বার করব। নাও কম্বাইন্ড am ইজ, কম্বাইন্ড এম মানে কি এক্স বার মানে কি বেসিক্যালি 1 বাই এন সামেশন আই রানিং ফ্রম, আমি সামেশন ওভার আই দিচ্ছি কারণ এখানে তো ওরমভাবে তো সামেশনটা বেসিক্যালি নেই, সামেশন ওভার আই এক্স এক্স আই। তার মানে কি এখানে যে দুটো সেট অফ এক্স রয়েছে তাদের সমস্ত অবজারভেশনগুলোর সাম, আর ওপরে সরি ডিনোমিনেটারে n1 প্লাস n2, আর এখানে x11 x12 করতে করতে x1n1 প্লাস x21 x22 করতে করতে x2n2। তাহলে এক্স বারের ভ্যালু কত এলো? 1 by n1 plus n2, this is summation I running from 1 to n1 x1i summation I running from 1 to n2 x2i।
কত হলো? n1 x1 বার, n2 x2 বার। এর ভ্যালুটা অলরেডি আমরা জানি, এর ভ্যালুটাও আমরা জানি, জাস্ট পুট করে দিলাম n1 x1 বার, n2 x2 বার। দেখ অলরেডি আমরা পেয়ে গেছি। প্রুফড। নেক্সট চলে আসছি আমরা তার পরের প্রপার্টি, মানে এর পরের প্রপার্টি। এখানে একটা নোট বলে একটা জায়গা তৈরি করবি এর আন্ডারে। এটা তো দুটো কোয়ান্টিটি, মানে দুটো সেটের জন্য দেখলাম। যদি দুটো সেট না থেকে কে খানা সেট থাকে তাহলে কি করে করব সেটা দেখে নিই। Suppose there are k groups. Suppose there are k groups having observation x1, sorry, having observation x1 না n1 হবে, n1 n2 n3 ডট 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 করে nk and having arithmetic mean x1 বার, x2 বার, x3 বার ডট ডট করে xk বার, then combined arithmetic mean is given by x bar equals to n1 x1 bar plus n2 x2 bar plus n3 x3 bar plus dot dot করে nk xk bar divided by n1 plus n2 plus n3 plus dot 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 করে nk। দেখ ঠিক আগেরটার মতোই, ওখানে শুধু দুটো ছিল, এখানে কে খানার জন্য একই জিনিস। তাহলে এটাকে কিন্তু আমরা সামেশনে লিখতে পারি কিভাবে? সামেশন I running from 1 to k ni into xi bar divided by summation I running from 1 to k ni। ঠিক আছে, দেখে নাও।
নেক্সট প্রপার্টি, এটা খুব ইম্পর্টেন্ট, এই কম্বাইন্ড মিনের কনসেপ্ট থেকেই ডেভেলপ করে। প্রপার্টি নাম্বার 5, প্রুভ দ্যাট combined mean always lies in between grouped mean. কম্বাইন্ড মিন অলওয়েজ লাইজ ইন বিটুইন গ্রুপড মিন, তার মানে কম্বাইন্ড মিন সবসময় গ্রুপ মিনগুলোর মধ্যে লাই করবে। মানে বেসিক্যালি এটা যদি ম্যাথামেটিক্যালি দেখানো যায়, অর বলে শো দ্যাট বা প্রুফ দ্যাট একই ব্যাপার, এক্স ওয়ান বার লেস দ্যান ইকুয়ালস টু এক্স বার লেস দ্যান ইকুয়ালস টু এক্স টু বার। মানে আমরা কনসিডার করে নিচ্ছি এক্স ওয়ান বারটা ছোট, এক্স টু বারটা বড়। তার মানে এই নয় যে কেউ যদি মনে করে যে আমি এক্স টু বারটাকে ছোট রাখবো, এক্স ওয়ান বারটাকে বড় রাখবো, দ্যাটস অলসো কারেক্ট। ঠিক আছে, তাহলে জেনারেলাইজ হবে এক্স বারটা সবসময় এক্স টু বার আর এক্স ওয়ান বারের মাঝখানে লাই করবে। এটা আমরা শো করব, দেখা যাক। Suppose x1 bar comma x2 bar be the grouped mean and x bar হচ্ছে combined mean, where x bar equals to n1 x1 bar plus n2 x2 bar divided by n1 plus n2। এটা আমরা বলতে পারি without any loss of generality we may assume that আমরা কি অ্যাজিউম করতে পারি, এক্স ওয়ান বার লেস দ্যান এক্স টু বার বা লেস দ্যান ইকুয়ালস টু এক্স টু বার। এইটার সাইনটা হচ্ছে ডাব্লিউএলজি, মানে উইদাউট এনি লস অফ জেনারেলিটি, মানে কোনো জেনারেল অ্যাজাম্পশনকে লস না করে। উইদাউট এনি লস অফ জেনারেলিটি, কোনো জেনারেল অ্যাজাম্পশনকে লস না করে আমরা অ্যাজিউম করে নিচ্ছি এক্স ওয়ান বার এক্স টু বারের থেকে বড়, এক্স ওয়ান বার লেস দ্যান ইকুয়ালস টু এক্স টু বার। তাহলে বোথ সাইড যদি আমি এন ওয়ান দিয়ে মাল্টিপ্লাই করি, এন ওয়ান এক্স ওয়ান বার লেস দ্যান ইকুয়ালস টু এন ওয়ান এক্স টু বার। দেখ, একটা কেস আনার চেষ্টা করছি, প্রথম কেসটা। তাহলে বোথ সাইডে আমি এন ওয়ান দিয়ে মাল্টিপ্লাই করেছি, যেদিকে এন ওয়ান এক্স ওয়ান বার এসছে সেদিকেই আমি এক্স বার আনার চেষ্টা করব, কারণ আমাদের ফর্মুলাটা কি ছিল, এন ওয়ান এক্স ওয়ান বার প্লাস এন টু এক্স টু বার। তাহলে বোথ সাইডে এন ওয়ান দিয়ে মাল্টিপ্লাই করলে ইকুয়েশনের কোনো চেঞ্জ হবে না, মানে ইনইকুয়ালিটির কোনো চেঞ্জ হবে না। এবার আমি বোথ সাইড এন টু এক্স টু বার অ্যাড করছি, তাহলে সেম কোয়ান্টিটি যদি আমি অ্যাড করি বোথ সাইড এন টু এক্স টু বার, তাহলেও দেখ ইনইকুয়েশনের কিন্তু কোনো চেঞ্জ হবে না। এবার বোথ সাইড আমি এন ওয়ান প্লাস এন টু দিয়ে ডিভাইড করছি, সেম কোয়ান্টিটি দিয়ে ডিভাইড করলেও কোনো মানে ইনইকুয়েশনের কোনো চেঞ্জ হবে না। তাহলে এই সাইডে কি চলে এলো, এক্স বার।
আর এদিকে এক্স টু বার আমি কমন নিচ্ছি, তাহলে কি চলে আসে, এন ওয়ান প্লাস এন টু ডিভাইডেড বাই এন ওয়ান প্লাস এন টু, গেট ক্যান্সেল। তার মানে এক্স বার লেস দ্যান ইকুয়ালস টু এক্স টু বার। তাহলে দেখ, একটা পার্ট কিন্তু আমরা কভার আপ করলাম। যেভাবে আমরা এই পার্টটা কভার আপ করেছি, সেম ভাবে আমরা লেফট হ্যান্ড সাইডের পার্টটাও কিন্তু কভার আপ করবো একই রকম ভাবে। এখানে এন ওয়ান দিয়ে মাল্টিপ্লাই করেছি, ওই ক্ষেত্রে আমরা এন টু দিয়ে মাল্টিপ্লাই করব। লিখে নে আগে এতটা। এগেইন আমরা কি জানি, এক্স ওয়ান বার লেস দ্যান ইকুয়ালস টু এক্স টু বার, বোথ সাইডে এন টু দিয়ে মাল্টিপ্লাই করছি। তাহলে এন টু এক্স ওয়ান বার লেস দ্যান ইকুয়ালস টু এন টু এক্স টু বার, যেদিকে এন টু এক্স টু বার এসছে সেদিকেই আমরা এক্স বার তৈরি করার চেষ্টা করব। তাহলে বোথ সাইডে এন ওয়ান এক্স ওয়ান বার অ্যাড করছি। সেম কোয়ান্টিটি অ্যাড করলে কোনো চেঞ্জ হবে না ইনইকুয়ালিটির। তাহলে এক্স ওয়ান বার যেই কমন নিয়ে নিলাম, এন ওয়ান প্লাস এন টু লেস দ্যান ইকুয়ালস টু কত হবে, দেখ বোথ সাইডে এন ওয়ান প্লাস এন টু দিয়ে ডিভাইড করছি। তাহলে কি হয়ে গেল, এক্স ওয়ান বার লেস দ্যান ইকুয়ালস টু দিস ইজ এক্স বার নাম্বার টু। তাহলে ফ্রম ওয়ান অ্যান্ড টু we can say that x1 bar less than equals to x bar less than equals to x2 bar। ঠিক আছে, লিখে নে। এবার আমি বইটা নিয়ে আসি, প্রবলেমগুলো করাবো। আজকেই এমসিকিউতে ঢুকবো না, কারণ এমসিকিউতে ঢুকলে এখনই আমরা পারবো না, কারণ অনেক কিছু জানিনি। দেখি কোন কোন অঙ্ক বেছে বেছে করানো যায়। ওয়েট কর, আমি আসছি।
আচ্ছা, এমসিকিউর দিকেই আয়। প্রথমের এমসিকিউ গুলোর অ্যারিথমেটিক মিন দিয়েই দিয়েছে, অসুবিধা হবে না। ফার্স্ট এমসিকিউটা দেখ কি বলেছে। আমি হেডিং দিচ্ছি প্রবলেমস, বেশিক্ষণ না, ওই 7টা অবধি করাবো প্রবলেম, 7টায় ছুটি দেবো আজকে। কি সিঞ্জয়, খুশি তো? বাংলা পড়তে যেতে পারবি নাচতে নাচতে। দেখ কি বলেছে। If a variable assumes the value 1 2 3 করে up to 10 with frequency 1 2 3 করে up to 10, then its arithmetic mean is কত? ঠিক আছে, সকলে বইয়ের দিকে দেখ। ফার্স্ট এমসিকিউ, যদিও আমি আহ, অঙ্কটা লিখে দেবো বলতে এরকমভাবে লিখে দিচ্ছি যে একটা ভ্যারিয়েবল ভ্যালুসগুলো হচ্ছে এক্সআই 1 2 3 করতে করতে আপ টু 10 অবধি আছে, এবং এদের করেসপন্ডিং ফ্রিকোয়েন্সি দেওয়া রয়েছে 1 2 3 ডট ডট করে আপ টু 10। এবার আস্তে আস্তে কিন্তু প্রত্যেকে বই কিনে ফেল, ঠিক আছে? কারণ এবার আমাদের অঙ্ক করতে লাগবে। এতদিন বলছিলাম একটু হালকা হলেও চলবে, এইবার কিন্তু সামনের 2 উইকের মধ্যে বইটা কিনে ফেলার চেষ্টা কর প্রত্যেকে। তাহলে এবার দেখ কি করব, এক্স বার কি করে বের করব। আমাকে এক্স বার ফাইন্ড আউট করতে বলেছে। এক্স বারের জন্য আমার কি লাগবে, যদি ফর্মুলা দেখি একটু নিচ দিয়ে লিখি তাহলে বুঝতে সুবিধা হবে। এক্স বারের জন্য আমার লাগবে সামেশন এক্সআই এফআই বাই সামেশন এফআই। তাহলে আমাদের এক্সআই রয়েছে, এফআই রয়েছে, তাহলে পরের কলামটা অবভিয়াসলি করব এক্সআই এফআই। তাহলে সামেশন এক্সআই এফআই কত আসছে, 1 স্কোয়ার 2 স্কোয়ার ডট ডট করে আপ টু 10 স্কোয়ার। দেখ আগের দিন ক্লাসে আমি এগুলোর ফর্মুলা লিখিয়েছিলাম, নিশ্চয়ই এমনি এমনি লেখাইনি, কিছু একটা কারণেই লিখিয়েছি। সেই কারণটা আজকে বুঝতে পারছি। সাম অফ দ্য স্কোয়ার অফ দ্য ফার্স্ট এন ন্যাচারাল নাম্বার কত হবে, n ইন্টু এন প্লাস ওয়ান ইন্টু 2n+1/6। আগের দিন ক্লাসে কিন্তু লেখানো হয়েছিল সেন্ট্রাল টেন্ডেন্সি স্টার্ট করে লাস্টের পার্টে খানিকটা লেখানো হয়েছিল এই ফর্মুলাগুলো। 3 দিয়ে ডিভাইড করি, 55 ইন্টু 7 রেখে দিলাম। সামেশন এফআই কত হবে, 1+2+3+ করতে করতে আপ টু 10। ফার্স্ট এন ন্যাচারাল নাম্বার কত হবে, n ইন্টু n+1/2। তাহলে 10 ইন্টু 10+1/2, তার মানে 55। হ্যাং করে যায়। 55। তাহলে দেখ আলটিমেটলি কি হয়ে গেল, ওয়েট কর, মানে পেনের কিছু একটা গন্ডগোল হয়েছে আমার। যা বাবা, এটা কি হয়ে গেল।
দেয়ারফোর কত হচ্ছে, আচ্ছা এখানটায় সরে গেছে মনে হয় লেখাগুলো। তাহলে দেখ দেয়ারফোর এক্স বার কত হয়ে গেল, 55 × 7 ডিভাইডেড বাই 55, 55 55 কেটে গেল, চলে এলো 7। ঠিক আছে, তার মানে অ্যারিথমেটিক মিন হচ্ছে 7, অপশান হচ্ছে সি। দেখে নে, কারো যদি ডাউট থাকে বলিস। নেক্সট অঙ্ক, মিন অফ দ্য ফার্স্ট এন পজিটিভ ইন্টিজার, এন অড পজিটিভ ইন্টিজার, অড পজিটিভ ইন্টিজার। মিন অফ ফার্স্ট এন অড পজিটিভ ইন্টিজার। দেখ তাহলে এখানে হেয়ার এক্সআই গুলো কি কি, এক্সআই গুলো হচ্ছে ফার্স্ট এন অড পজিটিভ ইন্টিজার, ফার্স্ট এন অড পজিটিভ ইন্টিজার, তাই তো? তার মানে এক্সআই এর ভ্যালু কি কি হওয়া উচিত, 1 3 5 করতে করতে আপ টু এন টার্মস। আগের দিন তোদের এপি ফর্মুলাটা শিখিয়েছিলাম, নিশ্চয়ই এমনি এমনি শেখায়নি, কারণ ছিল, এই যে কারণ বুঝতে পারছিস, টু টু করে বাড়ছে, 1 3 5 7 9 11 সবই টু টু করে বাড়ছে। তাহলে এটার এনের টার্মের ফর্মুলাটা শিখতে লাগবে, অথবা সামেশন এক্সাইটে জানলেও চলবে, তুই এনের টার্ম দিয়েও করতে পারিস বের করে, অথবা একেবারে ডাইরেক্ট সাম অফ দ্য এন টার্মস করলেও চলবে। তো আমার অ্যারিথমেটিক মিনের জন্য এক্স বারের ফর্মুলা কি, 1/n সামেশন আই রানিং ফ্রম 1 to n এক্স আই। তার মানে বেসিক্যালি 1/n ব্র্যাকেটে 1 + 3 + 5 করতে করতে আপ টু এন টার্মস। আর আমি এপির এন টার্মসের ফর্মুলা জানি, সাম অফ দ্য এন টার্মসের ফর্মুলা জানি, শিখিয়েছি। এটা একটা অ্যারিথমেটিক প্রোগ্রেশন, এপি সিরিজ টু টু করে ইনক্রিজ করছে, কমন ডিফারেন্স 2। তাহলে সেই অ্যারিথমেটিক প্রোগ্রেশন সিরিজের সামের ফর্মুলাটা কি হবে, 1/n যেরকম বাইরে ছিল থাকবে, কত হবে, n/2 ব্র্যাকেটে টোয়াইস এ মানে 2 × 1 প্লাস n-1 × d, d মানে 2, তাহলে কত হচ্ছে, n গেট ক্যান্সেলড, হাফ ব্র্যাকেটে 2 প্লাস 2n-4, না সরি 2 হবে, 2n-2, 2 2 গেট ক্যান্সেলড, 2n/2, 2 2 কেটে গেল, আলটিমেটলি n, মানে অপশন এক্ষেত্রেও সি। দেখে নে, সবই কিন্তু ফর্মুলার অ্যাপ্লিকেশন।
3 নম্বর এমসিকিউ বলেছে এম অফ 1, 2, 2 স্কোয়ার, ইজ, এদের এম বার করতে বলেছে। দেখ, হেয়ার এক্সআই গুলো কি কি? 1, 2, 2 করতে করতে 2 টু দ্য পাওয়ার 9, তার মানে এক্স বারের ভ্যালু কত আসবে? সামেশন এক্সআই ডিভাইডেড বাই এন, তাই তো? সমস্ত এক্সআই গুলোর সাম ডিভাইডেড বাই টোটাল নাম্বার অফ অবজারভেশন। তাহলে এখানে এন কত? হেয়ার এন কত? কেউ বুদ্ধি করে বলতে পারবি এন এখানে কত? এনিওয়ান? স্যার 10। কারেক্ট, 10। ওয়ানের জায়গায় আমি যদি 2 টু দি পাওয়ার 0 ভাবি, তাহলে দেখ 0 থেকে আরম্ভ করে আপ টু 9 মানে 10 টার্মস। ওয়ান থেকে যে 2 টু দি পাওয়ার 2 স্কোয়ারের আগে রয়েছে 2, বেসিক্যালি 2 টু দি পাওয়ার 1, 2 টু দি পাওয়ার 1 থেকে 2 টু দি পাওয়ার 9 মানে 1 থেকে 9 মানে n টার্মস, তার আগে রয়েছে 1 মানে আর একটা টার্ম মানে হচ্ছে 9 + 1 দ্যাট ইজ 10 টার্মস। তাহলে 1 থেকে 9 মানে 9 টার্মস প্লাস আর একটা টার্ম 1 দ্যাট ইজ 10 টার্মস। বা তুই ভাবতে পারিস 2 টু দি পাওয়ার 0 থেকে 2 টু দি পাওয়ার 9, 2 টু দি পাওয়ার 0 মানে 1, 0 থেকে 9 মানে 10 টার্মস। ওভাবেও ভাবতে পারি, যেভাবে তোদের ইচ্ছা। তাহলে হেয়ার এন ইকুয়ালস টু হচ্ছে 10। তাহলে এন এর ভ্যালু যদি 10 হয়, সামেশন এক্সআই কি করে বের করব? সামেশন এক্সআই মানে হচ্ছে 1 + 2 + 2 স্কোয়ার প্লাস ডট ডট করে 2 টু দি পাওয়ার 9। এটা একটা জিপি সিরিজ। আগের দিন তোদের জিপির সামের ফর্মুলাও শিখিয়েছিলাম, জিওমেট্রিক প্রোগ্রেশন। এ ইন্টু মানে r⁻n−1/r−1 when r is greater than 1। তাহলে এখানে r এর ভ্যালু কত? 2 which is greater than 1। তাহলে সামের ফর্মুলা হবে a ইন্টু r⁻n−1, n এর ভ্যালু কত এখানে? 10 -1 বাই r−1। তার মানে বেসিক্যালি 1024 - 1 1023। জাস্ট ফর্মুলা পুট করেছি, আর কিচ্ছু নয়। আলাদা কোনো কনসেপ্ট অ্যাপ্লাই করা হয়নি, জাস্ট ফর্মুলা। বুঝতে পেরেছি এটা জিওমেট্রিক প্রোগ্রেশন মানে জিপি সিরিজ। জিপির ফর্মুলা তোদের শিখিয়েছি, জিপিটাই অ্যাপ্লাই করেছি, আর কিচ্ছু করিনি। তাহলে সামেশন এক্সআই পেয়ে গেলাম। তাহলে এক্স বার কত? 102.3। লাস্ট আরেকটা অঙ্ক করিয়ে দিই। সব অঙ্ক এখনই তোরা পারবি না, কারণ অনেক চ্যাপ্টার কম্বাইন করে রয়েছে, ঠিক আছে? ম্যাক্সিমামই পার। বলেছে মিন অফ দ্য 10 অবজারভেশন বলে দিয়েছে 14.3।
মিন অফ ফার্স্ট সিক্স বলে দিয়েছে 18, মিন অফ লাস্ট ফাইভ বলে দিয়েছে 10। তোকে সিক্স অবজারভেশন কত সেটা বার করতে বলেছে। খুবই ইজি, x1 থেকে x10 অবধি ধরে নিলেই তোর কাজ মিটে যাবে। দেখিয়ে দিচ্ছি, দেখ কিভাবে করব। আমরা ধরে নিচ্ছি লেট x1 x2 x3 করতে করতে xn আর দ্য 10 অবজারভেশন। x1 থেকে x10 হচ্ছে 10 খানা অবজারভেশন। নাও x1 প্লাস x2 প্লাস x3 প্লাস ডট ডট করে প্লাস x10 ডিভাইডেড বাই 10, এটা হচ্ছে 14.3। তাহলে সামেশন আই রানিং ফ্রম 1 টু 10 xi এটা হচ্ছে 143। এটা নাম্বার 1 রাখলাম। মিন অফ ফার্স্ট সিক্স কত বলেছে? 18। তার মানে x1 প্লাস x2 প্লাস ডট ডট করে x6 ডিভাইডেড বাই 6 হচ্ছে 18। এখান থেকে আমরা বলতে পারি সামেশন আই রানিং ফ্রম 1 টু 6 xi ইকুয়ালস টু 18 ইন্টু 6 108। এগেইন মিন অফ লাস্ট ফাইভ মানে কি? x6 x7 x8 x9 x10। তার মানে x6 থেকে আরম্ভ করে x10 অবধি এদের মিন কত বলে দিয়েছে? 10। তাহলে সামেশন আই রানিং ফ্রম 6 টু 10 xi কত? 50। এটা 3। এবার 2 আর 3 কে অ্যাড করে দে। 2 প্লাস 3 উই গেট, আমরা কি পাই দেখ, summation I running from 1 to 6 xi plus summation I running from 6 to 10 xi equals to 108 plus 50, that is 158। এবার মজার ব্যাপার হচ্ছে একটু লেফট হ্যান্ড সাইডের দিকে তাকিয়ে দেখ, এখানে কিন্তু 1 থেকে 6, এখানে 6 থেকে 10, তার মানে x6টা দুবার রিপিট করছে। তাহলে এই দিকের সামটা বেসিক্যালি এরকম না, সামেশন আই রানিং ফ্রম 1 টু 10 মানে x1 থেকে 6 আর 7 থেকে 10 একসঙ্গে নিয়ে নিলাম, আর একটা x6কে আলাদা রেখে দিচ্ছি, মানে 1 থেকে 6 অবধি আবার 6 থেকে 10 অবধি। তাহলে 1 2 3 4 5 6, একটা 6কে আলাদা রেখে দুবার যেহেতু 6 আছে x6 ওটাকে আলাদা রেখে x7 থেকে x10 একবারে নিয়ে নিলাম 1 থেকে 10 xi ইকুয়ালস টু 158। আর এটার ভ্যালু কত বলা আছে? 143। তাহলে x6 হয়ে গেল 158 মাইনাস 143, দ্যাট ইজ 15। ঠিক আছে, দেখে নে, কারোর যদি কোনো ডাউট থাকে বল।
ঠিক আছে, তাহলে আজকে আমাদের মোটামুটি এত অবধিই থাকছে। নেক্সট ক্লাসে আমরা এর পর থেকে ডিসকাস করব। তো নেক্সট দিন অ্যাজ ইউজুয়াল অফলাইন ক্লাস হবে। ঠিক আছে, থ্যাংক ইউ।